আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বললেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে তারেক রহমানের আহ্বান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক মন্তব্য। ঐক্যমত্য কমিশনের সুপারিশে অরাজনৈতিক ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার চেষ্টার অভিযোগ বিএনপির। আইন ও বিচার বিভাগকে অবমূল্যায়ন করা হয়েছে মন্তব্য। এবং একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব। বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরে প্রধান উপদেষ্টার আশ্বাস। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে। রাজধানীর শাহবাগে সমাবেশে তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরাতে সেনাবাহিনী যেন বাধা হয়ে না ওঠে। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ ও মুজিববাদী আদর্শ ফিরে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপির নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর প্রথম কোনো সমাবেশের আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আওয়ামী লীগের বিচারের দাবিতে সমাবেশে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি। যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাকস্বাধীনতাকে রুদ্ধ করেছে, রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। রাজনীতিবিদরাই রাজনীতি করবে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের যা আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্টের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। কেউ দলটিকে প্রতিষ্ঠিত করতে চাইলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সেনাবাহিনীর সাথে এনসিপির কোনো বিরোধ নেই। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন, সেনাপ্রধানের পদত্যাগও চান না তারা। একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়েও আইন হওয়া প্রয়োজন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই। সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি।
কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। একই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, অর্থনীতি, গণমাধ্যম সহ দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে সংস্কারের বিষয় তুলে ধরেন তিনি। আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই 15-16 বছরের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল, সেটার মূল স্পিরিট তো হচ্ছে ডেমোক্রেসিতে আমরা একে অপরের মৃত্যু। আমি একটি রাজনৈতিক দল করি, সার্জিস একটি রাজনৈতিক দল করে, আমরা নানা বিষয়ে সমালোচনা করব, আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো, আমরা নানা বিষয়ে আদান প্রদান করব। এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। ইফতার ও দোয়া মাহফিলে আলোচকরা বলেন, সুষ্ঠু নির্বাচন ও দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে স্বৈরাচার কাঁধে ভর করে। সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল নিয়মিত ইফতার মাহফিলের আয়োজন করছে। এতে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন তিনি। একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক নয়। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব, এবং দিনের সাথে আরো যখন সামনে এগিয়ে যাব, আরো ভালো ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি, সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে, সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। রাজনৈতিক ভিন্ন মত থাকলেও সুন্দর আর সমৃদ্ধ বাংলাদেশের জন্য সবাইকে এক থাকার কথা বলেছেন তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় দেখা গেছে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। তিনি আরো বলেন, কমিশনের সুপারিশে আইন ও বিচার বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের শুরুতে সমসাময়িক ইস্যুতে গুলশানের দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। অংশ নেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরাও। শুরুতেই গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা। নিন্দা জানান ইসরায়েলের বর্বরোচিত হামলার। রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব বলেন, কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের মহাপরিকল্পনা অংশ না হয়। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে। তিনি আরো বলেন, ঐক্যমত কমিশনের প্রশ্নমালা ও সদস্যের বক্তব্যের সাথে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল পাওয়া যায়, তা জনমতে প্রশ্ন তুলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে। সুপারিশমালা সমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয়, যাতে ভবিষ্যতে
অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। ঐক্যমত্য কমিশনের সুপারিশে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা করতে নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থা নেই। যারা ভিন্ন উপায় খুঁজছেন তারা দেশের মানুষের ত্যাগের বিপরীতে কথা বলছেন। সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। স্থানীয় লেডিস ক্লাবে মহানগর বিএনপির সভাপতি আলহাজ এরশাদুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অন্যরা। আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। বিএনপি কেন কম্প্রোমাইজ করবে? বিএনপি, এটাও ঠিক, বিএনপি তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছে, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে করব না। গণপরিষদ নয়, অধ্যাদেশের মাধ্যমে সংস্কার প্রস্তাব কার্যকর চায় খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে দল দুটি। সরকারি কর্মকর্তারা অবসর বা চাকরি শেষে 5 বছরের মধ্যে যেন নির্বাচনে অংশ না নিতে পারেন সেই সুপারিশ করেছেন তারা। সংরক্ষিত আসন বাদ দিয়ে নারীদের সরাসরি নির্বাচন এবং সংসদ সদস্য হতে 25 বছর বয়স রাখার পক্ষে দল দুটি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সহ 6টি খাতে সংস্কার প্রশ্নে 166টি সুপারিশের ওপর মতামত জানাতে সকালে ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় অংশ নেয় খেলাফত মজলিস। বৈঠক শেষে খেলাফত মজলিস জানায় 140টি বিষয়ে তারা একমত। আগামী ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ার পক্ষে তারা। ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না উল্লেখ করে এ বিষয়ে সংবিধানে ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। মত দিয়েছে নারীদের সরাসরি নির্বাচনের পক্ষে। বহুতল বাদ দিতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। 400 জনের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোরাসটিয়ার প্রয়োজন নাই আমরা মনে করেছি। ফেসিবাদ এবং তার দোষর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। ঐক্যমত কমিশনের 147টি সুপারিশের সাথে একমত লেবার পার্টি। কমিশনের সাথে আলোচনায় সংবিধানের মূলনীতিতে বহুতত্ত্ববাদের বিরোধিতার কথা জানিয়েছে তারা। আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি তাদের। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। যে দোষে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি, একই দাবিতে আমরা জাতীয় পার্টি সহ ওই দোসরদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছি এবং আমরা চাই যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং 2বারের প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতি হতে পারবেন বলে মত দিয়েছে লেবার পার্টি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টেলিভিশনের মালিকানা না রাখা এবং বড় গণমাধ্যমগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রতিবেদনে বিসিএস ক্যাডারদের এন্ট্রির সাথে মিল রেখে সাংবাদিকদের শুরুর বেতন ধার্য করার সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেবে সরকার। চকর মালিথার রিপোর্ট। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা। প্রতিবেদনটি যেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আগ্রহীরা পড়তে পারেন সেজন্য কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। প্রতিবেদন জমা দিয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এতদিন রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে
মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। আমরা মোটামুটি সবকটা টেলিভিশন চ্যানেলের, সবকটা রেডিওর যে অনুমতির জন্য যে আবেদনপত্র, সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না। সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশন ও বেতার দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করে স্বায়ত্ত শাসনের মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 14 এপ্রিলের মধ্যে দেশের নদীগুলোর স্থানীয় নাম সহ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর 4টি নদী সহ সারা দেশের 10টি নদীর কাজ জুনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি। রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবসের আলোচনায় তিনি পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার গুরুত্ব তুলে ধরেন। উপদেষ্টা বলেন, আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবেলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই নিতে হবে। অনুষ্ঠানে বক্তারা দেশের নদী দূষণ ও নদী দখলে সরকারের করণীয় এবং ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটা করে কর্ম পরিকল্পনা নিয়েছি, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট আমরা এই স্বল্প সময়ে কভার করতে পারবো না। আমাকে তো সবকিছু বন্ধ করে নদী রক্ষায় বাজেট দেবে না, এবং আমাদের এবারের বাজেটটা অস্টারিটি বাজেট হবে। খামোখা ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট দিয়ে মানুষকে ইমপ্রেস করার তো প্রয়োজন নেই। তো ঢাকার 4টা নদী বাদে আর 7টা বিভাগ থেকে আমরা 7টা নদী নিয়ে, ফলে মোট 14টা নদীর কর্ম পরিকল্পনা আমরা আশা করি চূড়ান্ত করে ফেলতে পারবো। সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুপুরের দিকে বনের টেপারবিল এলাকায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ। বনরক্ষীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আফতাদি আলম জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে গেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও 2টি ইউনিট পথে রয়েছে। পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবার জানাবো আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। এবার জানাবো অন্যান্য খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক কর্ম ও নিজ গুণে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তাঁর সহকর্মী, ছাত্র ও স্বজনরা। রাজধানীতে এক স্মরণ সভায় শ্রদ্ধা ভরে এই গুণীজনের স্মৃতিচারণ করেন বক্তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। শিক্ষার্থীদের হৃদয়ে পরম শ্রদ্ধা আর আবেগের সাথে জড়িয়ে আছে অধ্যাপক আরেফিন সিদ্দিকের নাম। তার প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের স্মরণ সভার আয়োজন। শিক্ষার্থী আর বিভাগের সাথে সংশ্লিষ্টদের স্মৃতিচারণায় বারবার উঠে আসে অধ্যাপক আরেফিন সিদ্দিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের গল্প। স্যারকে যখন আমি ফোন করি, স্যার ফোনটা ধরেই বলেন যে আমি জানতাম কেউ ফোন না করলেও বিভাগ থেকে একজনের ফোন আসবে, সেটা তুমি এই ফোনটা তো এবার আর করতে পারবো না। স্যারের খারাপ কোনো কিছু আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে হয়তো পড়ে নাই, সেজন্যই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন, এতটুকু আমি পরম করুণার কাছে প্রার্থনা করি। তিনি শুধু সনদপত্র অর্জনের মধ্য দিয়ে শিক্ষিত করে তোলার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষক ছিলেন না, তিনি মানুষ তৈরির শিক্ষক ছিলেন। তারপর একটা অ্যাসাইনমেন্ট দিলেন স্যার
আমি করিডোরে দাঁড়িয়ে আছি, স্যার বল যে তোমার এই অ্যাসাইনমেন্ট বেস্ট হয়েছে। তারপরে এই স্যারের সাথে চলাফেরা সবকিছু মিলি একের পর এক সমস্ত কিছু। স্মরণ সভায় ছিলেন পরিবারের সদস্যরাও। বড় ভাই দেখতাম হাতের মধ্যে মানে গ্রামের ছেলেদেরকে নিয়েই হাতের মধ্যে রুমাল বেঁধে গাছের খোল থেকে পাখি ধরা, এই সমস্ত স্মৃতিগুলো আমার খুবই এই কয়েকদিন খুব মনে পড়ছে। তারপরে ঘুড়ি উড়ানো, ঘুড়ি কেটে গেছে, আমরা দৌড়াচ্ছি, খুব মন খারাপ, ঘুড়িটা চলে গেল, আর পাওয়া যাবে না। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো আমি জানি না, গত 2-4 দিন খুব মনে পড়ছে ছোটবেলার কথাগুলো। কর্ম আর নিজ গুণে আজীবন সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন এই গুণীজন, এমন প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় কমপক্ষে 130 জন নিহত। বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি সফল হবে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে ইলেকশন ম্যানিপুলেট এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন দেশবাসী মেনে নেবে না। শনিবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত ছিলেন। অতিষ্ঠ হয়ে গেছে এই যে শেখ হাসিনা এসে পাওয়ার ছাড়বেন না, যেই আসে উনি আর পাওয়ার ছাড়তে চান না, ইলেকশনকে ম্যানিপুলেট করতে চান। যারা এর আগে ছিল তারাও তাই করেছে, এনারা এসে আর পাওয়ার ছাড়তে চাচ্ছেন না। এটা আমরা আর মেনে নিতে পারি না। দেশবাসী এই ম্যানিপুলেশনের রাজনীতি, এই ম্যানিপুলেশনের ইলেকশন আমরা মানব না। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে রেখেছিল। দেশে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের কোনো পরিবেশ ছিল না। শনিবার বিকেলে নাটোরের ইউনাইটেড প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন সহ প্রমুখ। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তুরস্কের সহায়তায় নির্মিত টার্কিশ প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রতি বছর প্রায় 10,000 ক্যান্সার রোগী চিকিৎসা সেবা পেতেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুক্রবার রাতে গাজায় ইসরায়েলের বিমান হামলায় 5 শিশু নিহত ও একই পরিবারের 8 সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 48 ঘন্টায় 130 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণে কয়েক ডজন বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কবি রানা নাগের প্রয়াণ দিবসে স্মরণ সভা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে কাব্যকোষ ভবনে পূর্বাপর কার্যালয়ের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে রানা নাগের রচনাবলী নিয়ে স্মৃতিচারণ করেন সুধীজনেরা। 2024 সালের 22 মার্চ শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তরুণ কবি রানা নাগ। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান অভিযোগ করেছেন, সব সরকার আয়ের বেহিসাবি লক্ষ্যমাত্রা দেয়, এনবিআর সক্ষমতার কথা কখনোই চিন্তা করা হয় না। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফএ এবং গবেষণা সংস্থা র্যাপিডের যৌথ আয়োজনে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। মূল প্রবন্ধ তুলে ধরেন র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর আবু ইউসুফ। আলোচক হিসেবে ছিলেন প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম। এনবিআর চেয়ারম্যান বলেন, আগের সরকার উচ্চাভিলাষী বাজেট করতে গিয়ে দেশকে ঋণের চক্রে ফেলে গেছে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি সহ নানা ব্যবস্থা, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে আবাসিক ও বাণিজ্যিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গোয়েন্দা নজরদারি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিরাপত্তায় সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি পুলিশ ফোর্স। ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করছে সিটি কর্পোরেশন। শাকের আদনানের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছর রাজধানী ছাড়েন লাখো মানুষ। এ সময় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আতঙ্ক কাজ করে জনমনে। ঈদের সময় নিরাপত্তাটা আগের মতো আমরা ভালো দেখতেছে, আগে যেরকম ছিল। যারা আইন শৃঙ্খলা রক্ষা আছে তারা একটু এই ক্ষেত্রে একটু বিশেষ ভূমিকা রাখবে। ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দিনে ও রাতে থাকবে চেকপোস্ট ও টহল পুলিশ। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ রয়েছে, সেসব এলাকা ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের কাজে সহায়তা করবেন বেসরকারি নিরাপত্তায় কাজ করা 426 জন নিয়োগপ্রাপ্ত অক্সিলারি পুলিশ সদস্য। তারা বেসিক্যালি পুলিশকে সহযোগিতা করবে। তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা তদন্তের বিষয়গুলো করবে না। তাদের সামনে যদি কেউ কোনো ধরনের ফৌজদারি অপরাধ করে, সেই ক্ষেত্রে তারা পুলিশ যেভাবে দায়িত্ব পালন করে সেভাবে দায়িত্ব পালন করার জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত হবে। নগরবাসীর নিরাপত্তায় বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করছে সিটি কর্পোরেশন। ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিছু ক্যামেরা লাগানো হচ্ছে। ঢাকা সিটির ভিতরে যতগুলো বাস টার্মিনাল আছে প্রায় জায়গায় লাগানো আছে। পবিত্র ঈদ উল ফিতরে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন সরকারি ছুটি থাকছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় ঐক্য গড়তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন কনফারেন্স রুমে আমার দেশের ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সিনিয়র সাংবাদিক শফিক রেহমান সহ বরেণ্য লেখক, সাংবাদিক ও কবি সহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। রাজধানীর তেজগাঁয়ে যুব দলের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা চ্যাপ্টারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রাজধানীর কেআইবিতে আয়োজিত অনুষ্ঠানে অ্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মেলনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়া ও ইফতারে ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক পাটোয়ারি সহ হেড অব সেলসের মাকসুদ ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্লাহ উপস্থিত ছিলেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন। ৭৪ বছর বয়সী সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনের শোক। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ সন্দেহভাজন ৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে সময় ৮০০টি পলি প্যাকেটে ১,৬০,০০০ পিস ইয়াবাসহ একটি নতুন গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে এই দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার রয়েছে খেলার খবর। কিংবদন্তি মার্কিন বক্সার ও দুবারের সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম নেওয়া ফোরম্যানের মৃত্যু সংবাদ ইনস্টাগ্রামে নিশ্চিত করেছে তার পরিবার। জর্জ ফোরম্যান ছিলেন আরেক লেজেন্ড প্রয়াত মোহাম্মদ আলীর প্রবল প্রতিদ্বন্দ্বী। ১৯৭৪-এ মোহাম্মদ আলী ও ফোরম্যানের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইটি ক্রীড়া ইতিহাসে র্যাম্বল ইন দ্য জঙ্গল নামে বিখ্যাত। গ্যালারিতে ৬০,০০০ দর্শক ছাড়াও টিভিতে সারা বিশ্বের ১০০ কোটি মানুষ উপভোগ করেন সেই লড়াই। মোহাম্মদ আলীর কাছে হেরে যান ফোরম্যান। সেই ঘটনা নিয়ে হলিউডে নির্মিত ছবি অস্কার পুরস্কার জেতে। ২৮ বছর বয়সে একবার অবসর নিয়ে ধর্মযাজক হন ফোরম্যান। ১০ বছর পর আবারও বক্সিংয়ে ফেরেন। ৪৫ বছর বেশি বয়সী হিসেবে দ্বিতীয়বার বিশ্ব শিরোপা জেতেন ফোরম্যান। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের ৮ বিভাগের ২২ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরি শেষ সময় ৪টা ৪৩, ইফতার ৬টা ১১। চট্টগ্রামে সেহরি শেষ সময় ৪টা ৩৮, ইফতার ৬টা ৬। রাজশাহীতে সেহরি শেষ সময় ৪টা ৫০, ইফতার ৬টা ১৮। খুলনায় সেহরি শেষ সময় ৪টা ৪৬, ইফতার ৬টা ১৪। বরিশালে সেহরি শেষ সময় ৪টা ৪৪, ইফতার ৬টা ১২। সিলেটে সেহরি শেষ সময় ৪টা ৩৭, ইফতার ৬টা ৫। রংপুরে সেহরি শেষ সময় ৪টা ৪৯, ইফতার ৬টা ১৭ এবং ময়মনসিংহে সেহরি শেষ সময় ৪টা ৪১ এবং ইফতার ৬টা ১৩ মিনিটে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বললেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে তারেক রহমানের আহ্বান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক মন্তব্য। ঐকমত্য কমিশনের সুপারিশের অরাজনৈতিক ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার চেষ্টার অভিযোগ বিএনপির। আইন ও বিচার বিভাগকে অবমূল্যায়ন করা হয়েছে মন্তব্য। এবং একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব। বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরে প্রধান উপদেষ্টার আশ্বাস। প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।